আলাইকুম। আমরা একটা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের আজকে যাত্রাপথ হচ্ছে ঢাকা টু মালয়েশিয়া। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল থেকেই, যেহেতু আমাদের ইউএস বাংলার থেকে ফ্লাইটের সময়টা ছিল 8:25, কিন্তু এটা ছাড়তে ছাড়তে 10:25 বেজে যায়। তো আমরা খুব সকালে রওনা দিই এবং ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাই হচ্ছে সকাল 6টা পূর্বেই। তারপর ওইখানে গিয়ে আমাদের ইমিগ্রেশন করার জন্য যতটুকু সময় লাগে সেই ইমিগ্রেশনের জন্য আমরা অপেক্ষা করি। এবং যেহেতু সকালটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং মেঘাচ্ছন্ন ছিল আকাশ, তাই আমাদের বিমানবন্দরে পৌঁছাতে আধা ঘন্টারও কম সময় লাগে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবাদে আমাদের খুব গন্তব্যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কতটুকু দৃষ্টিনন্দন সুন্দর এবং যাতায়াতকে মসৃণ এবং চমৎকার করে তুলেছে, যা বাংলাদেশ ইতিহাসের জন্য একটি নতুন মাইলফলক বলা যায়। তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলতে লাগলাম এবং ঘড়ির কাঁটা যখন সকাল 6টার ছই এর পূর্বে আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন থার্ড টার্মিনাল। তো সার্বিকভাবেই আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম এবং আমাদের ইমিগ্রেশনে যাওয়ার জন্য আমাদের যা যা করণীয় সেগুলো আমাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল এটা ফ্লাইট ছিল, সেহেতু আমরা চাচ্ছিলাম যেহেতু 8:25 আমাদের যাত্রা, সেহেতু আমরা 8টার অনেক আগেই, যাতে ইমিগ্রেশনের বাধা কোনো না পড়ে বা কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা আগেই সেখানে পৌঁছাতে চেয়েছিলাম। তো 6টা বাজার পূর্বেই আমরা বিমানবন্দরে পৌঁছে যাই। আস্তে আস্তে আমাদের শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালো এবং আমরা যেহেতু এটা গ্রুপ ট্যুর ছিল আকাশবাড়ি হলিডে থেকে 3 দিন মালয়েশিয়া 3 দিন সিঙ্গাপুরে, সেহেতু আমাদের সাথে আরও যাওয়ার জন্য যারা ছিল তারা অপেক্ষা করছিল। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য এখনও ওঠে নেই, অন্ধকারাচ্ছন্ন, বাতিগুলো জ্বলজ্বল করছে। বিমানবন্দরের একটা অগোছালো বিমানবন্দর মনে হচ্ছিল, যা মালয়েশিয়া বিমানবন্দর থেকে সম্পূর্ণ ভিন্ন, যা মনে হয়েছে 100 বছরের পিছিয়ে রয়েছে আমাদের বাংলাদেশ বিমানবন্দর। যে ইন্টারন্যাশনাল লেভেলের যে ফার্স্ট স্ট্যান্ডার্ড সেটা অর্জন এখনও করতে পারেনি। তার মধ্যে ইমিগ্রেশন যে হ্যাসেল ভোগান্তি, সেটা তো অন্য কথা নাই বললাম। আস্তে আস্তে আপনারা বেরিয়ে দেখলে বুঝতে পারবেন আমাদের যে কি আমরা ইমিগ্রেশনে ঝামেলা পড়েছিলাম। তো আমাদের বিমানবন্দরে আমাদের গাড়ি পৌঁছে গেল এবং আমরা 6 নম্বর কাউন্টারে থেকে ভিতরে প্রবেশ করলাম। বিমানবন্দরের ভেতরটা ছিল এরকমই, সকল যেহেতু ছিল খুব খালি। তো আমরা ভেবেছিলাম আমাদের ইমিগ্রেশনটা খুব স্মুথলি হবে এবং সুন্দরভাবে শেষ করতে পারবো, কিন্তু দেখলাম যে ইউএস বাংলার আমাদের যেহেতু আমরা আমাদের টিকিট সংগ্রহ করতে গিয়েছিলাম, সেখানে একটা ভোগান্তি। আধা ঘন্টার উপরে আমরা লাইনে ধরেছিলাম, সেখানে কোনো লোক ছিল না, আসলো, তারপর আমাদেরকে টিকিট দিল। তারপরে আবার বিমানবন্দর থেকে আমরা ইমিগ্রেশনের জন্য প্রস্তুতি নিলাম। ইমিগ্রেশন করার জন্য যখন নাকি আমরা ছুটলাম, তো আমাদের ইমিগ্রেশনে যে ভাই যাচ্ছে, আসিফ ভাই, আমরা এখনই আর কি বোয়িং এর জন্য টিকিট নেওয়ার জন্য যে সেটা লাইনে দাঁড়াবো এবং সেখান থেকে আমাদের ইউএস বাংলার টিকিট দেবে, সেটা আমরা সংগ্রহ করছি।
তারপরে এখানে আমাদের টিকিট নিয়ে আমরা ইমিগ্রেশনে প্রবেশ করলাম। সবচেয়ে কঠিন সময় ছিল আমাদের ইমিগ্রেশনটা। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে ইমিগ্রেশন করার জন্য আমাদের সব কাগজপত্র যেহেতু সবগুলোই ঠিক ছিল, তারপরে ওনারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলো যে আপনারা কেন মালয়েশিয়া যাবেন, ফার্স্ট ফ্লাইট, ফার্স্ট ট্যুর করছেন। যেহেতু আমাকে ইমিগ্রেশন থেকে সব কাগজপত্র দেওয়ার পরে এরকম প্রশ্ন কেন করলো, বা কেন একজন মানুষকে হয়রানি করে একজন ট্যুরিস্টকে বিদেশে যাওয়ার জন্য উৎসাহ বাধাগ্রস্ত করে, আমি সেটাই বুঝতে পারলাম না। ওনাদের এনওসি থেকে শুরু করে সব কিছু দিলাম, ভিসা, তারপর আমাদেরকে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা দেরি করিয়ে স্পেশাল ইমিগ্রেশন করিয়ে তারপর আমাদেরকে বিমানবন্দরের যে বোয়িং সেখানে পাঠালো। এবং সেখানে একটা প্রতিষ্ঠা, যেহেতু আমাদের বিমানে উড্ডয়নের সময় ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে একটা বড় সমস্যা দাঁড়ালো। 8:25 জায়গায় 10:25 আমাদের বিমান ছাড়লো। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি, সেটি হচ্ছে ইউএস বাংলার। 8:25 ছাড়ার কথা ছিল, কিন্তু সেটা ডিলে হয়ে 10:25 ছাড়লো, যেটাকে বলা যায়। সবটাই অগোছালো। পরিবেশটাও দেখতে পাচ্ছেন, যা আমি এর পূর্বে কখনো ফ্লাই করিনি, ইন্টারন্যাশনাল ফ্লাই। তো এখানে আমি ফ্লাই করার যে অভিজ্ঞতা, সেটা আমি একটা ভোগান্তি বলা যায়। সময়ের মূল্য তো দিতেই পারলো না। তো যাই হোক, 10:25 আমরা যখন কি বিমানে উঠব, সব কিছু শেষ করে বিমানে যখন উঠছিলাম, তো আমাদের আস্তে আস্তে আমরা বিমানে প্রবেশ করছি। তো বিমানে আমাদের যখন আমরা প্রবেশ করলাম, তো বিমানটা মোটামুটি বড় ছিল এবং ফ্লাইটও খারাপ ছিল না। তো আমরা প্রবেশ করছিলাম এবং আমি এর ফাঁকি 4-5টা সবার জন্য একটু ক্যাপচার করে নিলাম। এর পূর্বে আমি ভারত ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছিলাম বাই রোডে। এটা ছিল বিমানের করে আমার জীবনের ফার্স্ট ফ্লাইট। তো এর অভিজ্ঞতাটা আমি আসলে স্মৃতিময় করে তোলার জন্য এটা কিছু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে শুরু করে বাংলাদেশের ইউএস বাংলার সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। যে তাদের যে দায়িত্ব, যে সময়ের প্রতি রেসপন্সিবিলিটি, সেগুলো তারা সময়কে মূল্যায়ন করে না। তো এই হচ্ছে বিমানটা খুব বড় ছিল, ইকোনমিক ক্লাস ছিল সবগুলো, এবং কানায় পূর্ণ ছিল সবগুলো সিট। আর এখানে আমি দেখতে পেলাম সবাই ছিল মালয়েশিয়াগামী শ্রমিক, বাংলাদেশের শ্রম বাজারে যারা বিদেশের বাংলাদেশ সুনাম অর্জন করছে। তো সেই ভাইদের সাথে আমরা রওনা দিলাম হচ্ছে ইউএস বাংলার। বিমানের ভিতরটা ঠিক এরকমই ছিল, সিটগুলো ছোট ছোট ছিল। তো আমরা বসলাম আমাদের সিটে। তো স্যার বসার পরেও প্রায় দেখা গেল যে 20-25 মিনিট পরে আমাদের বিমানটা ছাড়লো। অর্থাৎ আমরা 10টার দিকে বিমানে ইন করার পরেও যখন নাকি আমরা বিমানে ঢুকলাম, তার 25 মিনিট পরে বিমানটি রান করলো এবং আস্তে আস্তে সেটা চালু হলো যে বিমানের রানওয়ে যাওয়ার জন্য। তো প্রায় 25 থেকে 30 মিনিট সময় দেরিতে আমাদের সেই বিমানটা চালু হলো। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বিমানটা রান হচ্ছে, বিমানটা চলছে। সব কিছু মিলেই বিমানটা ছিল খুব স্লো গতিতে চলছিল। তো অপেক্ষার শেষ প্রহরে গিয়ে যখন 10:25 হলো, তখন বিমানটা টেক অফ করলো। তো বাহির থেকে বিমানবন্দরটা আমি দেখে নিলাম। ইমারাতের বিমানগুলো এবং টার্কিশ এয়ারলাইন্সটা আমার কাছে সেই চমৎকার লেগেছিল। তাদের বোয়িংগুলো চমৎকার মানের ছিল, যেটা অতুলনীয়। দেখতেই যেমন সুন্দর বিমানগুলো, তেমন ভেতরের হয়তো অবকাঠামো থেকে শুরু করে সিট সবগুলোই চমৎকার ছিল। আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যে গুণগত থাকা দরকার, সেগুলো আমি যখন মালয়েশিয়াতে প্রবেশ করলাম, তখন সেটাতে একটু পার্থক্যটা দেখলে বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনও 100 বছর পিছিয়ে রয়েছে।
যা স্ট্যান্ডার্ড মানে এখনও 1 নাম্বার লেভেলে তারা এখনও পৌঁছাতে পারেনি। যাই হোক, বিমান আমাদের টেক অফ করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আকাশে ভাসছি। তো আমাদের ফ্লাইটটা ছিল হচ্ছে 10টা 25 থেকে দিয়ে শুরু করে এটা 3.5 ঘন্টা একটা ফ্লাইট টাইম ছিল। মাঝখানে আমাদের একটা খাবার দিয়েছিল, খাবারটা মোটামুটি মান ইউএস বাংলার খাবারের মান মোটামুটি খারাপ ছিল না। বোনা খিচুড়ি দিয়েছিল, তার সাথে বিফ কারি এবং একটা মিষ্টান্ন দিয়েছিল স্ন্যাক্স হিসেবে হালকা খাবার, মিষ্টান্ন আর পানি, এবং ওর সাথে কোল্ড ড্রিঙ্ক ছিল এবং চা কফি ছিল, যে যেটা খেতে চাচ্ছিল তাকে সেটাই দিয়েছিল। তো দেখতে 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 আমরা মালয়েশিয়া আকাশে যখন উঠছিলাম, তো আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়ার টাইম 2 ঘন্টা এগিয়ে সেহেতু আমাদের মালয়েশিয়ার টাইম যখন আমরা বিকেল 3টা 15 বা 3টা 20 এরকম হবে, তখন এই আমাদের বিমানটা পৌঁছায়। আমি জানালার যেহেতু মাঝের সিটে বসেছিলাম, সেহেতু জানালা থেকে বিমানেরটা দেখছিলাম পাখাটা, এবং বিমানের যে আকাশ কেমন দেখা যায় সেটা একটু উপলব্ধি করছিলাম। জানালার দিকে একটু মুখ ফিরিয়ে ভালো লেগেছিল, অনুভূতিটা ছিল অসাধারণ, সব কিছু সুন্দরভাবে লাগছিল। তো দেখতে দেখতে আমাদের ইমিগ্রেশন বাংলাদেশ থেকে শেষ করে যখন নাকি আমরা মালয়েশিয়া ইমিগ্রেশনের জন্য প্রস্তুত নিচ্ছিলাম, তো 3:30টার দিক নাগাদ আমাদের বিমানটি মালয়েশিয়াতে পৌঁছালো এবং আমরা সকলে তখন ইমিগ্রেশনের জন্য লাইন ধরলাম। এই দেখতে পাচ্ছেন আমরা এখন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবস্থান করছি এবং বিমান থেকে নামছি। এর হচ্ছে চারপাশ মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে। তো সেখানে নেমে একটা অভিজ্ঞতা হলো, সেখানে মালয়েশিয়ান অফিসাররা বলছিল যে এইভাবে এইভাবে এটা করো ওটা করো। তো আমাদের মানে যাদের সন্দেহ হয়েছিল, তো এখন বাংলাদেশ থেকে বলে দিয়েছিল যে নাকি অনেক মানুষ নাকি ফেকভাবে আসে বা বিভিন্ন সমস্যা হয়। যাই হোক, তো আমরা আমাদের সমস্যা হয়নি আশা করি, নিয়ে আমরা কনফারেন্স দিয়ে চলে আসলাম ইমিগ্রেশন শেষ করে। ইমিগ্রেশন না বলবো না, যে বিমানবন্দরে যে চেকপোস্ট সেটা থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক পরা মহিলাগুলোই হচ্ছে মালয়েশিয়ান কর্মচারী। তো আমি বিমানবন্দর থেকে ভেতর প্রবেশ করলাম এবং বিমানবন্দরের ভেতরটা ছিল অসাধারণ। ফ্রি ওয়াইফাই কানেক্ট করার সুবাদে আমরা সার্বিক কিছু যোগাযোগও শেষ করে নিলাম। তারপরে হচ্ছে বিমানবন্দরের আমাদের কার্যক্রম করার জন্য আমাদের এখান থেকে মেট্রো রেলের যোগে আমাদের মেইন যে ইমিগ্রেশন আমাদের হবে সেখানে আমাদের নিয়ে গিয়েছিল। তাহলে বুঝেন কতটুকু দূর অবস্থান করছিল এইখান থেকে বিমানটি যখন নাকি মেন ইমিগ্রেশন কাউন্টারে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ অনেক বড় একটা বিমানবন্দর হচ্ছে মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এই হচ্ছে মেট্রো রেলগুলো যাত্রীদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে মেন কাউন্টারে। তো আমি একটু চারপাশটা ঘুরে দেখার জন্য একটু অবস্থান করলাম, দাঁড়ালাম, কিছু ভিডিও করলাম আপনাদের জন্য, স্মৃতিময় করার জন্য। যেহেতু আমি ট্রাভেলার, সেহেতু আমি এই ট্রাভেলের ভিডিওগুলো সকলের মাঝেই তুলে ধরতে চাই। তো আমরা হাঁটতে হাঁটতে চারপাশটা দেখলাম, ভাল লাগছিল আমাদের খুব। এক কথা অসাধারণ একটা এয়ারপোর্ট। তবে এখানে বেশিরভাগ শ্রমবাজার বাংলাদেশিদের। এই হচ্ছে মেট্রো রেল। শ্রমিকরা, অনেক বাংলাদেশি শ্রমিক এখানে অবস্থান করে। আমরা দেখলাম যে দেশের বাজারে তাদের সুনাম রয়েছে, বিদেশের বাজারে। কিন্তু এটা দেখে অবাক লাগলো যে বাংলাদেশের শ্রমিকরা যখন শুনলো যে আমরা ট্যুরিস্ট হিসাবে এখানে আসছি, তখন তারা অবাক হয়ে গেল। এটা আমার কাছে, বাঙালিদের কাছ থেকে সেটা আমরা কখনো আশা করি না, যেহেতু আমরা বাঙালি ভাই। তো আমরা ভেবেছিলাম যে ওনারা যারা শ্রমিক হিসেবে ওইখানে
যাচ্ছে আমাদের টুরিস্টের কথা শুনে বলবে যে ভাই আপনারা আসেন মালয়েশিয়া দেখেন কেউ ভালো লাগবে, হ্যাঁ অনেক উৎসাহ দেবে আমাদেরকে, কিন্তু ওনারা আমাদের উৎসাহের পরিবর্তে আমাদেরকে আরও হতাশা করলো। একজন তো বলে ফেললো যে আপনাদের ভিসা দিয়েছে, ইমিগ্রেশন আপনাদের কোনো সমস্যা করে নাই, আমার ভিতরে ঢুকতে পারলেন, তাহলে এগুলো কোনো কথা বলেন ভাই? বৈধভাবে একটা দেশে আপনি ট্রাভেল করবেন, দেশের সুনাম অর্জন করবেন, দেশের মানুষের কে তুলে ধরবেন, রিপ্রেজেন্ট করবেন, বাংলাদেশের মানুষ হিসেবে কেমন আপনি সেটা তুলে ধরবেন, বরং সে উৎসাহ দেবে কি সে আমাদেরকে আরও একটু বলবে। তখন তখন মনে হলো যে ওনারা যে দেশের শ্রমিক হিসেবে আছে, তা আমাদের ট্যুরিস্ট হিসেবে আমাদের দেখে ওনারা খুশি না। যাই হোক, তো আমরা আস্তে আস্তে ইমিগ্রেশনের জন্য আগালাম। ইমিগ্রেশন আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় ইমিগ্রেশন হবে, কোথায় কী হবে, এত বড় এয়ারপোর্ট। তো আস্তে আস্তে মানুষকে জিজ্ঞেস করে আমাদের ইমিগ্রেশনের জন্য আমরা লাইন ধরলাম। ইমিগ্রেশন বিশাল এক লম্বা লাইন। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে মেট্রো রেলে মুহূর্তে হলো, যেটা বলছিলাম যে সেই যে হচ্ছে মেট্রো রেল, আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করছিলাম। এই মেট্রো রেল এখান থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে মেন ইমিগ্রেশন কাউন্টারে। তো আমরা সেখানে 2.5 মিনিটের একটা পথ মেট্রো রেলের। তো সেখানে আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং মেট্রো রেলের ভেতরে প্রবেশ করছি। ইমিগ্রেশন শেষ করে মেট্রো রেলের থেকে আমরা নামার পরে আমাদের ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। বিশ্বাস করবেন না ভাই, এত মানুষ ইমিগ্রেশনে, কি বলবো। যাই হোক, আমরা ইমিগ্রেশনে গেলাম, একটু ভয়ে গেলাম। তো ভয় পাইনি আমরা, যেহেতু আমাদের যে সব ডকুমেন্টস ছিল বৈধ, সেহেতু আমাদের কোনো ভয় ছিল না। আমাদেরকে অনেক প্রশ্ন করেছিল, তো সেই প্রশ্নগুলো সুন্দরভাবে আমরা সফলতার সাথে উত্তর দিয়ে তারপর আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করে আমরা ইমিগ্রেশন শেষ করে বের হচ্ছি। মালয়েশিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা বললাম যে আমরা এখানে 3 দিন অবস্থান করব, পরবর্তী আমরা সিঙ্গাপুর যাবো, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ, এবং রিটার্ন টিকিট, হোটেল বুকিং সব কিছুই আমরা তাদেরকে দেখালাম। এবং আমরা এখন এক্সিট করছি হচ্ছে যে ইমিগ্রেশন থেকে। তো আমাদের ইমিগ্রেশন থেকে যে বের হয়ে চেকিং করবে লাগেজগুলো, সেগুলো চেকিংয়ে দিয়ে আমরা এখন বের হলাম। আমাদের গাড়ি যে পিক আপ করবে সেটার জন্য যে আমাদের লোক আসবে, তো সেই জন্য আমরা অপেক্ষা ছিলাম অনেকক্ষণ। এ ফাঁকে মালয়েশিয়ার যে দৃশ্য, বিমানবন্দরের দৃশ্যগুলো, বাহিরের দৃশ্যগুলো, চারপাশের কেমন সেটা আমরা করলাম। আমরা এখন দ্বিতীয় তলা অবস্থান করছিলাম। তো আমাদের এখান থেকে আবার দোতলা নিচে হচ্ছে যে মাটির গ্রাউন্ড, সেখান থেকেই ট্রান্সপোর্টিংয়ের মাধ্যমে এক এক জায়গায় চলে যায়। তো আমরা অনেক কষ্ট করে নিচে গ্রাউন্ডে চলে আসলাম। তো আমাদের যে ড্রাইভার ছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা 3 জন ছিলাম। তো আমাদের অনেক সময়ের পর, প্রায় 1-1.5 ঘন্টা পর আমাদের ড্রাইভার আসলো। তো আসার পরে আমাদের বললো সরি, অনেক দেরি হয়ে গিয়েছে। তো আমরা বললাম না, ইটস ওকে, দের ইজ নো প্রবলেম, ওকে। তারপর উনি আমাদেরকে ড্রাইভ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমাদের মেন সিটি কুয়ালালামপুর উদ্দেশ্যে নিয়ে রওনা হলো। তো একটা জিনিস এর মধ্যে না বললেই নয় যে কুয়ালালামপুর থেকে যে সিটি, সেটা দূরত্ব অনেক, 53 থেকে 54 কিলোমিটার হবে বেশি। এবং যে স্থানে কুয়ালালামপুরে যে এয়ারপোর্টটা করেছে সেটা একটা পরিকল্পিতভাবে করেছে, অর্থাৎ মেন সিটি থেকে যাতে কোনো যানজট না লাগে সেইভাবে তাদেরকে করেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যখন বের হচ্ছি এয়ারপোর্ট থেকে, এই রাস্তাগুলো দেখেন কত প্রশস্ত এবং সিমসাম চমৎকার পরিবেশ। একটা পরিকল্পিত নগর যেটাকে বলে, গড়ে ওঠার জন্য যা যা লাগে ঠিক সেটাই করেছে। এখানে শুধু ইমিগ্রেশন যারা আসবে তাদের জন্যই, এখানে সাধারণ গাড়ি চলতে পারবে না, সব কিছুই অর্থাৎ ইমিগ্রেশন কেন্দ্রিক হবে। যারা বিদেশে আসবে যাবে, বন্দর কেন্দ্রিক। তো সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছিল পরিবেশটা। আর রাস্তাগুলো খুব চড়া ছিল। তো তাই আমি একটু গাড়ি থেকে সেগুলো ভিডিও করলাম, যাতে আপনারা একটু উপলব্ধি করতে পারেন যে আমরা যে দেশ থেকে তারা কত পরিকল্পিতভাবে কোনো কিছু করতে গেলে সেটা ভাবে কীভাবে করে সেগুলো।
তো আমরা ড্রাইভারের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম যে কতক্ষণ লাগবে আমাদের মালয়েশিয়া মেট্রো 3 স্টার হোটেলে যেতে। উনি বলছিল এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভিং পথ, কারণ ট্রাফিক মাঝে মাঝে হয়। তো চারপাশটা হচ্ছে পাম ট্রির যে বাগান, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রবেশ করলাম। পরিবেশটা এত চমৎকার ছিল, মানে বলা বাহুল্য। আমাদের অনেক ভালো লেগেছিল, পরিবেশটা চমৎকার। ভিডিওটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং তেলের যে বর্তমান যে ক্রাইসিস, তারপরে দেখেন তেল স্টেশনে কোনো ভিড় নেই। কত সুন্দর পরিবেশ, কত আধুনিক সব কিছু। তো যা আমরা বাংলাদেশে এগুলো পাই না বা দেখতে পাই না, সেগুলো খুব মিস করি। হয়তো বাংলাদেশেও করা সম্ভব যদি এগুলো পরিকল্পিতভাবে করা যেত, কিন্তু বাংলাদেশ তো সেটা করে না কখনো। কীভাবে টাকা লুটপাট করে খাবে, এই ধান্দা। আপনারা দেখেন রাস্তাঘাটের কী সুন্দর অবস্থা। মালয়েশিয়ার শহরটা আমার কাছে সত্যি ভালো লেগেছে, বিশেষ করে বিমানবন্দর থেকে মূল যে শহরে যাওয়ার পথটা, সেটা সব কিছু মিলে খুব ভালো লেগেছে আমার। তো আমি আশা করি আপনারা একটা ভিডিও থেকে একটা ধারণা পেয়েছেন। ভবিষ্যতে যারা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর হয়ে বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া আসবেন, তারা একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে। তো আপনারা যদি আসেন, আমি আশা করি সেটা এনজয় করবেন, উপভোগ করবেন। আমরাও খুব ভালোভাবে এনজয় করেছি। তো আমাদের শহরের থেকে শহরে পৌঁছাতে আমাদের সময় লেগে যায় প্রায় 1-1.5 ঘন্টা। সন্ধ্যার দিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো আমরা শহর নিয়েও একটা ভিডিও করব, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আস্তে আস্তে। মালয়েশিয়া নিয়ে আমরা কয়েক পর্বে 2-4টা ভিডিও করব। তো আমরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা আপনারা যদি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন বড় বড় দেশের কথাবার্তা করলে আপনাদের সাথে তুলে ধরবো, যাই দেখি সেটা শেয়ার করব। আপনাদের ভালো লাগে মন্দ লাগাগুলো আমাদের সাথে শেয়ার করলে সেটা উৎসাহ যোগিয়ে আমাদের নতুন ভিডিও করতে সাহায্য করবে। তো আশা করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের উৎসাহ যোগাবেন। তো আমরা আস্তে আস্তে এই যে কুয়ালালামপুর শহর, যে সিটিটা, মেন সিটিতে প্রবেশ করছি। এই সিটি নিয়ে আমি একটা ভিডিও করব, আশা করি আপনারা সেটা পাবেন। সেখানে মার্কেট নিয়ে, আমরা শপিং মল নিয়ে একটা ভিডিও করব। সব কিছু মিলিয়ে আমরা একটা রাতে মালয়েশিয়া শহরটা কেমন দেখা যায় সেটাও তুলে ধরবো। নিয়ে সব কিছু নিয়ে আমার একটা ভিডিও আলাদা পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভালো ভালো আপনাদের মতামত দেন। আমরা হোটেলে যেহেতু পৌঁছে গেছি, আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে আবার শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ও উৎসাহ যোগাবেন। জি, আসসালামু আলাইকুম।